একটা মেয়ে যে সবাইকে সাহায্য করে, সবাইকে সাহসী হতে বলে, কোনো কিছুতেই ভয় পেতে নিষেধ করে। একদিন সে একেলে একটা জায়গায় ঘুরতে যায়, আর সেখানেই ঘটে যায় তার সঙ্গে অঘটন, এক জঘন্য ঘটনা। তাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে 3জন পশু পালা করে তার সঙ্গে খারাপ কাজ করে। আর এই কেস যখন পুলিশের হাতে যায়, তখন এই কেসে তদন্তকারী পুলিশ অফিসাররা নিজের অজান্তেই এই কেসে ফেঁসে যায়। এরপর তারা দোষীদের তো খুঁজেই পায় না, উল্টে তারা নিজেরাই দোষী হয়ে যায়। এরপর পুলিশেরা কি করে সেই তদন্ত সম্পন্ন করে আর মেয়েটাকে ন্যায় বিচার দেয়, তাই দেখবো আজকের মুভিতে। তো চলুন শুরু করি। মুভি শুরু হয় একটি গভীর জঙ্গলকে দেখিয়ে, যেখানে একটি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, তখন সে অনুভব করে যে তার শরীরের সঙ্গে কেউ অমানবিক অত্যাচার করেছে, অর্থাৎ তাকে ধর্ষণ করা হয়েছে। এরপর সিন পরিবর্তন হয় আর চলে যায় ফ্ল্যাশব্যাক। আমরা দেখি সেই ধর্ষণ হয়ে যাওয়া মেয়েকে, যার নাম মতি। তার বাড়িতে তখন তার এঙ্গেজমেন্টের অনুষ্ঠান চলছে। পরিবারের সবাই খুব খুশি। মতির বিয়ে ঠিক হয় শরণ নামের এক সৎ এবং ভালো মনের ছেলের সঙ্গে। কিছুদিন পর সকালে মতি তার কাজে বেরিয়ে যায়। আমরা দেখি মতি একটি ভালো চাকরি করে। সে একটি বড় শপিং মলের ম্যানেজার। তার অধীনে অনেক কর্মচারী কাজ করে। মতি খুবই পরিশ্রমী এবং দায়িত্ববান মেয়ে। তার কাজের প্রতি নিষ্ঠা এবং নেতৃত্ব গুণের জন্য সবাই তাকে খুব সম্মান করে। এমনকি পুরো মলেরই দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছে। একদিন হঠাৎ মতি যখন সিসিটিভি ক্যামেরা চেক করছিল, তখন সে অনিতা নামের এক মেয়ের উপর সন্দেহ করে, কারণ অনিতা গোপনে লুকিয়ে লুকিয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। মতি তখন তাকে ডেকে জিজ্ঞাসা করে, তুমি কার সঙ্গে কথা বলছিলে অনিতা? তখন অনিতা কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, আমি প্রভুরাম নামের এক ছেলের সঙ্গে প্রেম করতাম, কিন্তু প্রভুর খারাপ অভ্যাসের জন্য আমি ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যাই। এ থেকে আমার বাড়ির লোকজনও আমার বিয়ের সম্বন্ধ পাকাপাকি করে দেয়, কিন্তু তবুও প্রভু আমার পিছু ছাড়ে না। সে সবসময় আমাকে ফলো করে, বিরক্ত করে, মানসিকভাবে অত্যাচার করে আমায়। এখন আমি খুবই অসহায় হয়ে পড়েছি। আর অনিতার কথাগুলো শেষ হতে না হতেই তখনই হঠাৎ সেখানে হাজির হয় প্রভু, তার এক্স বয়ফ্রেন্ড। সে মাতাল অবস্থায় মলে এসে অনিতাকে বাইরে আসতে বলে, তাকে জোর করে। প্রভুর এমন খারাপ আচরণ দেখে মতি আর সহ্য করে না। সে প্রভুকে ধাক্কা মেরে মলের বাইরে বের করে দেয়। এরপর যখন ডিউটির টাইম শেষ হয়, মতি বাড়ি ফেরার জন্য পার্কিং লটে আসে। সেখানে তার সঙ্গে আবার দেখা হয় অনিতার। সে তখন খুবই আতঙ্কিত অবস্থায় ছিল। অনিতা কাঁপতে কাঁপতে মতিকে বলে, দিদি আমার খুব ভয় লাগছে, প্রভু আবারও আমাকে ফলো করছে। সে মলের বাইরে দাঁড়িয়ে আছে, আমি জানি সে কি করতে পারে, দয়া করে আমাকে একটু সাহায্য করুন। অনিতার অবস্থার গুরুত্ব বুঝে মতি নিজে অনিতাকে তার বাড়িতে পৌঁছে দিতে রাজি হয়। রাস্তায় যেতে যেতে মতি অনিতাকে পরামর্শ দেয়, জানো অনিতা, যত বেশি তুমি এই পৃথিবীকে ভয় পাবে, পৃথিবী ততই তোমাকে বেশি ভয় দেখাবে। আর এই পৃথিবীর মতো প্রভু হচ্ছে একজন মানুষ, যে তোমার ভয়কে অস্ত্র বানিয়ে তোমাকে কষ্ট দিচ্ছে। তাই যদি তুমি তাকে থামাতে চাও, তাহলে তোমাকে শক্ত হতে হবে, ভয় পেলে চলবে না, সাহস করে এগিয়ে চলো। মতি তাকে সাহস যোগায় এবং বলে, ভবিষ্যতের কথা ভাবো, নতুন জীবন শুরু করো, ভয়কে জয় করো অনিতা। পরের দিন সকালে হঠাৎ করেই অনিতা তার মায়ের সঙ্গে মতির বাড়িতে হাজির হয়। আসলে তারা অনিতার বিয়ের কার্ড দিতে এসেছে। অনিতাকে এমন খুশি এবং আত্মবিশ্বাসী অবস্থায় দেখে মতির মন আনন্দে ভরে ওঠে। অনিতা মতিকে তার বিয়ের কার্ড দেয় এবং বলে, দিদি এটা আমার বিয়ের নিমন্ত্রণ পত্র, আপনাকে কিন্তু অবশ্যই আসতেই হবে। এরপর মলে কাজে আসার পর মতির সন্দেহ হয় সতীশ নামের এক কর্মচারীর ওপর, যে সেখানে দীর্ঘদিন ধরে কাজ করছে। মতি লক্ষ্য করে সতীশ তার এক বন্ধুর সঙ্গে মিলে টি শার্ট চুরি করছে। সে সিসিটিভি ফুটেজ দেখে সমস্ত সত্যি ধরে ফেলে এবং চুরি ধরা পড়তেই সতীশ দৌড়ে এসে মতির পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, মাফ করে দিন ম্যাডাম, আর কখনো এমন ভুল করব না। কিন্তু মতি জানে সে একজন দায়িত্বশীল ম্যানেজার, এত বড় মলের সমস্ত দায়িত্ব তার হাতে। তাই সে কোনো মতে আবেগে ভেসে যায় না। সে কঠোরভাবে সিদ্ধান্ত নেয় এবং সতীশকে চাকরি থেকে বের করে দেয়। এরপর দৃশ্য পাল্টে যায়। আমরা দেখি প্রভুকে, মানে অনিতার এক্স বয়ফ্রেন্ড। সে তার বন্ধু বান্ধবদের তার সঙ্গে যা হয়েছে সব বলছে। তার সঙ্গে এও বলে, যা হয়েছে সেটা শুধু অনিতার কারণে হয়নি, ওর বান্ধবী মতির কারণেই হয়েছে। ও আমাকে মলের বাইরে অপমান করে বের করে দিয়েছিল, আর সেই অপমানের পর থেকে অনিতা আমার থেকে পুরোপুরি দূরে সরে গেছে। এই মতি নামের মেয়েটা না থাকলে আজ সব ঠিক থাকতো। তার কথায় তার বন্ধুরা রেগে গিয়ে বলে, চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি। যাই হোক, এদিকে একটি ছোট্ট গ্রামে অনিতার বিয়ের অনুষ্ঠান ঠিক করা হয়। সেই বিয়েতে মতিও উপস্থিত হয়, কিন্তু অনিতার বিয়েতে সতীশ, মানে যে মল থেকে চুরির অপরাধে চাকরি হারিয়েছিল, সে উপস্থিত হয়। তবে সে মতির সামনে গিয়ে কিছু বলে না, হয়তো লজ্জায় কিংবা অপরাধে সে শুধু চুপ করে থাকে। অবশেষে অনিতার বিয়ে ভালোভাবেই সম্পন্ন হয়। আর যে গ্রামে তার বিয়ে হচ্ছিল, সেই গ্রাম থেকে একটু দূরেই আছে একটি বিখ্যাত টুরিস্ট স্পট। মতি যেহেতু ঘোরাঘুরি খুব পছন্দ করে, তাই সে একাই বেরিয়ে পড়ে সেই জায়গাগুলো ঘুরে দেখার জন্য। অনেকগুলো সুন্দর সুন্দর লোকেশনে ঘোরার পর সে যায় সেই বিখ্যাত লোকেশনে, যার নাম সানসেট পয়েন্ট। আর সেখানে গিয়ে সূর্যাস্তের অপরূপ দৃশ্য মতির মন ছুঁয়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসে, একে একে সব টুরিস্টরা ফিরে যেতে থাকে, কিন্তু মতি তখন একা দাঁড়িয়ে থাকে সেই সানসেট পয়েন্টে। এরপর মতিকে হঠাৎ করে কয়েকজন হেলমেট পরা অজ্ঞাত ব্যক্তি এসে আক্রমণ করে। তারা
তারা জোর করে মতিকে ধরে নিয়ে যায় এক গভীর জঙ্গলের দিকে। সেখানে তার সঙ্গে ঘটে যায় এক ভয়ঙ্কর অত্যাচার। তারা তার সঙ্গে খারাপ কাজ করে, তার শারীরিক নির্যাতন করে। পরবর্তী দৃশ্যে যখন মতির জ্ঞান ফেরে, সে দেখে সে একটি জঙ্গলের মধ্যে অচেনা জায়গায় পড়ে রয়েছে। জঙ্গলের গভীরে একদম নির্জন জায়গা, চারিদিকে নীরবতা আর ভয়। এদিকে তার বন্ধু ও সহকর্মীরা তাকে বারবার ফোন করে, কিন্তু দুর্ভাগ্যবশত মতির সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করা যায় না। মতি ক্ষতবিক্ষত অবস্থায় জঙ্গলের পথ ধরে হেঁটে চলতে থাকে, কোনোভাবে বাঁচার আশায়। হাঁটতে হাঁটতে সে এক পর্যায়ে একটি রাস্তার ধারে এসে পৌঁছায়। সেই মুহূর্তে সে দেখে একজন বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। ভয়ে ও আতঙ্কে মতি তাড়াতাড়ি পাশের একটি ঝোপের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর সেই রাস্তা দিয়ে একটি পুলিশ ভ্যান দ্রুত গতিতে ছুটে যায়। দেখে বোঝা যায় পুলিশ সেই বাইক চালককে তাড়া করছে। পুলিশ গাড়ি চলে যাওয়ার পর মতি আতঙ্কে কাঁপতে কাঁপতে কোনোভাবে নিজেকে টেনে নিয়ে যায় লোকালয়ের দিকে। হাঁটতে হাঁটতে অবশেষে সে এক লোকালয় এলাকায় পৌঁছায়। সেখানে একজন সদয় লোক তাকে দেখে তার অবস্থা বুঝে তাকে একটি হসপিটালে পৌঁছে দেয়। তার শরীর ক্ষতবিক্ষত, সে যা হোক করে হসপিটালের ভেতরে যায়, কিন্তু সে দেখে হসপিটালে প্রচন্ড ভিড়। তখন সে এক পুরুষ ডাক্তারকে অনুরোধ করে, স্যার আমার জন্য একটা মহিলা ডাক্তারের যদি ব্যবস্থা করে দেন প্লিজ, খুব উপকার হয়। পুরুষ ডাক্তারটি একজন ভালো মনের মানুষ, সে সঙ্গে সঙ্গে একটি লেডি ডাক্তারের ব্যবস্থা করে দেয়। অবশেষে মতি সেই লেডি ডাক্তারের সামনে বসে পড়ে। সেই ডাক্তার তাকে শান্তভাবে জিজ্ঞাসা করে, বলুন কি হয়েছে আপনার সঙ্গে? মতি কাঁদতে কাঁদতে সব সত্যি খুলে বলে, আমার সঙ্গে জোর করা হয়েছে, আমার সম্মান ছিনিয়ে নেওয়া হয়েছে, আমি একা ছিলাম, আমার সঙ্গে কেউ ছিল না, ওরা আমাকে জঙ্গলে নিয়ে গিয়েছিল। তার কথা শুনে লেডি ডাক্তার আতঙ্কিত হয়ে পড়ে। সে দ্রুত মতিকে বলে, আপনি এক্ষুনি পুলিশ স্টেশনে যান এবং কমপ্লেন করুন, এবং তার সঙ্গে সে কিছু ওষুধ দেয়। এরপর মতি পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশনে মতি সাহস করে পুরো ঘটনাটি বর্ণনা করে, যে আমি সানসেট পয়েন্টে ঘুরছিলাম, তখন হঠাৎ করে কয়েকজন আমাকে ধরে নিয়ে যায়। তারা আমাকে জঙ্গলে নিয়ে গিয়েছিল এবং আমার সঙ্গে জোরপূর্বক খারাপ কাজ করেছিল। তারপর মতি আরো বলে যে তাদের মধ্যে কয়েকজন হেলমেট পরেছিল, যারা খুব ভয়ানক এবং আমার সঙ্গে খুব অদ্ভুত আচরণ করছিল। আমি তাদের মুখ ঠিকমতো চিনতে পারিনি, কিন্তু তারা 3 জন ছিল। মতির কথা শুনে পুলিশ দ্রুত তার কাজ শুরু করে। পুলিশ একে একে সব তথ্য প্রমাণ সংগ্রহ করে ফেলে। তখন সে 3 জন চোর পালানোর চেষ্টা করছিল, কিন্তু পুলিশের তৎপরতায় তারা ধরা পড়ে যায়। এরপরে পুলিশের হাতে আসা তথ্য থেকে জানা যায় যে এই 3 জন আসলে চোর, যারা কিছুদিন আগেই 2টো গাড়ি চুরি করেছিল, আর তারা ভাবছিল পুলিশ তাদের ধরবে, তাই তারা পুলিশের গাড়ি দেখে পালাচ্ছিল। তবে তারা কখনোই মতিকে দেখেনি বা চেনে না, তাই মতিকে অপহরণের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। মতি অফিসারকে জানায় যে প্রভু নামের এক ছেলের উপর আমার সন্দেহ আছে, কারণ প্রভু তাকে নিয়মিত ফলো করত, এমনকি সে অনিতার বিয়েতেও উপস্থিত ছিল এবং তার বন্ধুদের সঙ্গে করে নিয়ে এসেছিল। এরপর পুলিশ বিষয়গুলো খতিয়ে দেখতে শুরু করে এবং পুলিশ আশেপাশে পুরো হোটেল তল্লাশি করে এবং অবশেষে প্রভু এবং তার বন্ধুদের একসঙ্গে ধরে ফেলে। এরপর পুলিশ তাদের অনেক মারধর করে এবং জিজ্ঞাসাবাদ করে, কিন্তু পুলিশ কোনো তথ্য প্রমাণ পায় না। এরপর সতীশকে পুলিশ ধরে নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ বুঝতে পারে মতির সাথে ঘটে যাওয়া ঘটনা বা ধর্ষণের সাথে এর কোনো সম্পর্ক নেই। তারপরে হঠাৎ করে মতির মনে পড়ে তার ধর্ষকের বয়স ছিল প্রায় 40 বছর, মানে সতীশ, প্রভু কিংবা 3 বাইক আরোহী থেকে বয়সে অনেক বড় ছিল সেই দোষীরা। একথা শুনে পুলিশ অফিসার ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মতিকে বলতে শুরু করে, আপনি ঠিক করে বলুন, আপনার বক্তব্য বারবার পরিবর্তনের কারণে আমরা আসল অপরাধীকে ধরতে পারছি না। মতি চুপচাপ মাথা নাড়ে, কিন্তু তখনই মতির নজর যায় পুলিশ অফিসারের ঘাড়ে, যেখানে কিছু অদ্ভুত চিহ্ন চোখে পড়ে তার। হঠাৎ করেই তার মনে পড়ে সে ঠিক এইরকমই চিহ্ন সে তার ধর্ষণকারীদের একজনকার গলায় দেখেছিল। এখন মতি বুঝতে পারে যে তার সঙ্গে নাটক করা হচ্ছে। সে সন্দেহ করে এই পুলিশদের মধ্যেই কেউ আসল অপরাধী, কিংবা সব পুলিশ কর্মীরা মিলে এই খেলা চালাচ্ছে। সেই সময় মতির চোখ পড়ে মনোজ স্বামী নামের এক পুলিশ অফিসারের ওপর, যার হাতে রয়েছে সোনার আংটি। এটা দেখে মতি আবারও বুঝতে পারে যে মনোজ স্বামী সেই দ্বিতীয় ব্যক্তি যে তার সঙ্গে খারাপ কাজ করেছে। আর পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসার সময় তার চোখ পড়ে তৃতীয় পুলিশ অফিসারের হাতের পানির প্যাকেটের দিকে, যা দেখে তার সন্দেহ আরো গাঢ় হয়। সে নিশ্চিত হয়ে ওঠে যে এই 3 জন ব্যক্তি তার ধর্ষক, মানে এইসব পুলিশের কাজ। এরপর মতি বুঝতে পারে এই পুলিশ স্টেশনে মতির কথা কেউ শুনবে না। মতি তখন একজন লেডি কনস্টেবলের কাছে সাহায্যের জন্য অনুরোধ করে যে আমি আপনাদের অন্য কোনো সিনিয়র অফিসারের সঙ্গে কথা বলতে চাই। তখন সেই কনস্টেবল তাকে পরামর্শ দেয়, তুমি কালকে এসে লেডি পুলিশ অফিসারের সঙ্গে কথা বলো। এইদিকে এই 3 পুলিশ অফিসারও সন্দেহ করে ফেলেছে যে মতি তাদের গোপন সত্যি সব জেনে গেছে, তাদের চিনে ফেলেছে। তাই তারা মতিকে পরের দিন সকালে পুলিশ স্টেশনে ডেকে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন শুরু করে। কিন্তু তখনই সেখানে সেই লেডিস পুলিশ অফিসার চলে আসে এবং মতিকে কেবিনে ডেকে জিজ্ঞাসাবাদ করে। মতি তখন সাহস করে পুরো ঘটনা সেই লেডিস পুলিশ অফিসারকে খুলে বলে, যা তার সঙ্গে ঘটেছে। লেডি অফিসার মতির কথা শুনে বলে, এই পুলিশ অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কেউ আইনের বাইরে থাকবে না। আর মতিকে ওই রাত্রের জন্য লেডি কনস্টেবলের সঙ্গে পুলিশ স্টেশনেই থাকার কথা বলে। এইসব দেখে সেই 3 পুলিশ অফিসারদের সন্দেহ হয়, তাই তারা মতির সঙ্গে জোরপূর্বক
অত্যাচার চালায়, তার শরীর নগ্ন করে তার ভিডিও তৈরি করে এবং সেই ভিডিও ব্যবহার করে তাকে মানসিকভাবে ব্ল্যাকমেল করে। তারা হুমকি দেয়, যদি তুমি আমাদের বিরুদ্ধে কোনো সাক্ষী দাও তাহলে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে। বেচারি মতির কাছে আর কোনো উপায় ছিল না, সে আর নিজের ইজ্জতকে নিচে নামাতে পারবে না, তাই সে সেখান থেকে চলে যায়। অবশেষে চেন্নাই এসে মতির চিকিৎসা শুরু হয়, যেখানে ডাক্তার তার হবু হাজবেন্ড শরৎ তাকে সবসময় সাপোর্ট করে এবং তার সঙ্গে শরৎ তার খুব ভালোভাবে যত্ন নেয়। তবে মতির শারীরিক বা মানসিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে, কারণ সে মানসিকভাবে সম্পূর্ণ দুর্বল হয়ে গিয়েছিল এবং সে স্বপ্নেও অদ্ভুত ও ভয়ঙ্কর জিনিস দেখত আর তার ঘুম ভেঙে যেত, সে ভালো ঘুমোতে পারত না। তখন মতির মনে তার শৈশবের কিছু স্মৃতি জেগে ওঠে। যখন সে ছোট ছিল তখন মতি বুঝতে পারত মেয়েদের সবচেয়ে মূল্যবান জিনিস হলো তার ইজ্জত, এবং তাকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছিল ইজ্জত কাপড় দিয়ে ঢেকে রেখে রক্ষা করতে হয়। এই কথা মনে করে মতির একটু সাহস আসে। এবার সে ন্যায় পাওয়ার জন্য শরণের সঙ্গে এক বড় উকিলের কাছে যায় এবং কিভাবে 3 জন অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা করবে তার জন্য সঠিক প্রস্তুতি নেয় আর মামলাও করে দেয়। এই বিষয়ের গুরুত্ব বুঝে সেই উকিল সরাসরি রাজ্যের ডিআইজির সঙ্গে যোগাযোগ করে। ডিআইজি তখন সেই এলাকার লেডি অফিসারকে দ্রুত ব্যবস্থা নিতে বলে। তখন সে লেডি পুলিশ অফিসারও কিছু পুলিশ অফিসারকে ডেকে সেই কেসে তদন্ত করতে শুরু করে। এই সব কিছু দেখে অভিযুক্তরা বুঝতে পারে যে শীঘ্রই তারা ধরা পড়তে চলেছে। এই সময় তাদের একজন অফিসার শরণকে ফোন করে আর কেস তুলে নিতে বলে, কিন্তু শরণ তখন স্পষ্ট করে বলে, এখন আর কেউ তোমাদের রক্ষা করতে পারবে না, আর কেস তুলে নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। একথা শুনে 3 জন অফিসার সব প্রমাণ মুছে ফেলার উদ্দেশ্যে জঙ্গলে যায়, যেখানে তারা মতিকে ধর্ষণ করেছিল। সেখানে তারা প্রমাণ মুছে ফেলার চেষ্টা করতে লেগে যায়, কিন্তু তারা প্রমাণ লোপাট করার আগেই সেখানে লেডি পুলিশ অফিসার তার দলবলের সঙ্গে পৌঁছে যায় এবং সেই 3 জন অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে। এরপর সেই 3 জন অফিসারকে নিউজ চ্যানেলে দেখানো হয় এবং এই খবর জানাজানি হতেই সারা দেশে পুলিশদের নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশ এখন জনতার রক্ষক থেকে ভক্ষক হয়ে গেছে, এখন তাদের রক্ষা কে করবে? তবে গ্রেপ্তার হওয়ার পর সেই পুলিশ অফিসাররা রেগে গিয়ে মতির সেই ভিডিও ভাইরাল করে দেয়, যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, এমনকি মতির আত্মীয়দের কাছেও পৌঁছে যায়। তারপর আর কি ধীরে ধীরে সবাই মতিকে জিজ্ঞাসা করতে থাকে, এটা কিভাবে হলো, কখন হলো, কেন হলো? এরপর মতি তার নিজের ভিডিওটি দেখে আর সে বুঝতে পারে যে ভিডিওটিতে তার কণ্ঠস্বর পরিবর্তন করা হয়েছে, এমনকি ভিডিওটি এমন ভাবে এডিট করা হয়েছে দেখে মনে হচ্ছে ভিডিওটা যেন ইচ্ছা করে মতি তৈরি করেছে। অন্যদিকে আমরা সেই পুলিশ অফিসারদের দেখতে পাই যে তার উকিলের সঙ্গে কথা বলছিল। তখন তাদের উকিল বলে, সব প্রমাণ তোমাদের বিরুদ্ধে হয়েছে, তোমাদের শাস্তি পেতেই হবে, আর কোনো উকিলও তোমাদের পক্ষে লড়বে না। এখন বাঁচতে চাইলে তোমাদের করণীয় হবে তার বাড়িতে গিয়ে তার কাছে ক্ষমা চাওয়া। কিন্তু পুলিশ অফিসাররা এটা মানতে নারাজ, তারা মতিকে হত্যা করার পরিকল্পনা করে। এরপর তারা 2 জন গুন্ডাকে মতিকে খুন করতে পাঠায়, কিন্তু পথে তাদের একটি দুর্ঘটনা ঘটে, যার কারণে এসপির পুরো পরিকল্পনা ব্যর্থ হয়। পরের দিন এসপি তার পরিচিত এক মামাকে এই কেস সম্পর্কে জিজ্ঞাসা করে যে এখন কি করা উচিত। তখন মামা তাকে বলে, বেটা এখন আর কিছু করা সম্ভব নয়, সব থেকে ভালো হবে তুমি চুপচাপ গিয়ে মতির কাছে ক্ষমা চাও। তবে ক্ষমা চেয়েও কিচ্ছু হবে না, অন্তত তা করলে তুমি কিছুটা শান্তি পাবে। পরের দিন একজন অবসরপ্রাপ্ত ডিআইজি শরণকে নিজের বাড়িতে ডাকে, যেখানে তারা কেসের ব্যাপারে আলোচনা করে। ডিআইজি শরণকে পরামর্শ দেয়, এখন এই পুলিশ অফিসাররা তাদের শাস্তি পেয়েছে, তাদের চাকরি থেকে শুরু করে সম্মান সব নষ্ট হয়ে গেছে, এখন তুমি কেস তুলে নাও। আর তখনই সেই 3 জন পুলিশ অফিসার শরণের সামনে এসে দাঁড়ায়। তাদের দেখতে পেয়ে শরণ তাদের গালে এক এক করে চড় মারে, কারণ তারা ক্ষমার যোগ্য নয়। এরপর শরণ তার কেস তুলবে না বলে জানিয়ে দেয়। এখন তো স্পষ্ট হয়ে গেছে মতি তার কেস তুলবেই না। এরপর মতি অনেক সাহস করে আদালতে উপস্থিত হয় এবং বিচারকের সামনে সমস্ত ঘটনা বলে দেয়, এমনকি কিভাবে এই ষড়যন্ত্র সংগঠিত হয়েছে এবং কিভাবে তারা তার সম্মানের সঙ্গে খেলেছে এবং তাকে থানায় নিয়ে গিয়ে কিভাবে অত্যাচার করা হয়েছে তা সবকিছু বলে দেয়। মতির বক্তব্য শুনে বিচারক চমকে যায়। বিচারক তাকে বলে, এক মেয়ে তার সম্মান রক্ষার জন্য এত আত্মবিশ্বাস এবং সাহসের সঙ্গে কিভাবে কথা বলতে পারে? তোমার সাহস আছে মতি। আর অন্যদিকে অন্য মেয়েরা তো ধর্ষণ হওয়ার পরে আদালতে আসার সাহসই পায় না। এই প্রশ্নের উত্তরে মতি সুন্দরভাবে বলেছিল, অন্য মেয়েরা মনে করে যে তাদের সম্মান তাদের সবচেয়ে বড় দুর্বলতা, কিন্তু আমার মতে প্রতিটি মেয়ের শক্তি তার আত্মা, তার বিশ্বাস, তার সাহস, যা সে নির্ভয়ে সবার সামনে দেখাতে পারে। যদি কোনো মেয়ের সঙ্গে অন্যায় হয় তাহলে সেই মেয়ে যদি আত্মবিশ্বাস নিয়ে পিছনে না হেঁটে সামনে দাঁড়ায়, সে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে, তার সামনে যেই থাকুক না কেন সে সর্বদাই জিতবে। আর যদি কোনো মেয়ের সঙ্গে আমার মতো খারাপ আচরণ হয় এবং সমাজের সকল মানুষ তাকে খারাপ চোখে না দেখে আর তার বদলে তাকে যদি সাহায্য করে, তাহলে প্রতিটি মেয়ে অবশ্যই ন্যায় বিচার পাবে। এই ধরনের মহান বার্তার সঙ্গে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।